আচ্ছা, তাহলে একটা অঙ্ক করে আমি দেখাচ্ছি। তো অঙ্কটা এখানে যেটা দেওয়া আছে, এখানে কিছু কিছু আইটেম দেওয়া আছে, সেই আইটেমগুলো অ্যাজ পার কস্ট বুকস দেওয়া আছে আর অ্যাজ পার ফিনান্সিয়াল বুকস দেওয়া আছে। তাহলে দুটোর মধ্যে কম্পেয়ার করলে কোথায় বেশি কোথায় কম এটা আমরা পেয়ে যাচ্ছি। সেটা যদি এক্সপেন্সেস হয় বা ইনকাম হয় সেই মতো আমরা বিবেচনা করব। এক্সপেন্সেস হলে যদি বেশি থাকে কোনো বইয়ে এক্সপেন্সেস, ধরো কস্ট বইয়ে এক্সপেন্সেস বেশি আছে, এক্সপেন্সেস বেশি দেখানো হচ্ছে মানে কস্ট বইয়ের প্রফিট কি হবে, কমে যাবে। আর যদি ইনকাম কোনো বইতে কম দেখানো থাকে, যদি কোনো বইতে ইনকাম কম দেখানো থাকে তাহলে সেক্ষেত্রে কি হবে, সেখানে প্রফিটটা কমে গেছে সেই প্রফিটটা। এবার এক্সপেন্সেস যদি কোনো বইয়ে বেশি দেখানো থাকে তাহলে সেখানেও প্রফিটটা কমে যাবে। কোনো বই যদি এক্সপেন্সেস বেশি দেখানো হয় তাহলে প্রত্যেকটা আইটেম টু আইটেম আমরা দেখবো যে কোথায় কম বা কোথায় বেশি আছে। এবার সেটা এক্সপেন্সেস না ইনকাম বিবেচনা করব, বিবেচনা করে যে প্রফিটটা দিয়ে আমি শুরু করব সেই প্রফিটটা কম না বেশি হচ্ছে তার উপর ডিপেন্ড করে আমরা ফর্মুলাটা সেট করে দেবো। তাহলে যদি কম পাই আমি, তাহলে সেক্ষেত্রে ধরো আমি কস্ট অ্যাকাউন্টিং এর প্রফিট দিয়ে আরম্ভ করলাম, তাহলে কস্ট অ্যাকাউন্টিং প্রফিটটা কম পেলাম, তাহলে কি করতে হবে, অ্যাড করতে হবে। যদি কস্ট অ্যাকাউন্টিং প্রফিটটা আমি বেশি পাই, তাহলে বেশি পাচ্ছি মানে কম করতে হবে, মানে কি করতে হবে, লেস করে দিতে হবে। কম পেলে তার মানে অ্যাড করব আর বেশি পেলে লেস করব। বোঝা গেছে? আচ্ছা, তাহলে অঙ্কটা এখানে আমি শুরু করছি। এখানে অঙ্কটা 4 রকম ভাবে করতে বলা আছে। যেমন বলছে ইফ দা কস্ট অ্যাকাউন্ট শোড এ নেট প্রফিট 1 লাখ, তাহলে কি হবে, ফিনান্সিয়াল অ্যাকাউন্টিং প্রফিট তাহলে বার করতে হবে, সেক্ষেত্রে ফিনান্সিয়াল প্রফিটটা বেরোবে। কস্ট অ্যাকাউন্টিং শোড এ নেট লস অফ রুপিস 1 লাখ, তাহলে কি হবে, ফিনান্সিয়াল অ্যাকাউন্টিং শোড এ নেট প্রফিট 1 লাখ, তাহলে কি হবে। আর যদি ফিনান্সিয়াল অ্যাকাউন্ট শোড নেট লস রুপিস 1 লাখ, তাহলে কি হবে। তারপরে আমরা এই 4টে কেসের যে কোনো একটা কেস নিয়ে এখন আরম্ভ করবো। আমরা 1 নম্বর কেসটা আরম্ভ করছি প্রথমে, যে কস্ট অ্যাকাউন্ট শোড এ নেট প্রফিট অফ রুপিস 1 লাখ। তাহলে আমি কোন প্রফিট নিয়ে শুরু করবো, কস্ট অ্যাকাউন্টিং এর প্রফিট, এবং সেক্ষেত্রে প্রফিটটা আমার কত দেওয়া আছে, 1 লাখ। এটা নিয়ে তাহলে স্টার্ট করছি আমরা। কোথায় রিচ করবো, আমরা কোথায় গিয়ে পৌঁছাবো, কস্ট অ্যাকাউন্টিং এর প্রফিট দিয়ে আরম্ভ করলে কোথায় পৌঁছাবো, ফিনান্সিয়াল অ্যাকাউন্টিং এর প্রফিট। আর যদি ফিনান্সিয়াল অ্যাকাউন্টিং এর প্রফিট দিয়ে আরম্ভ করি তাহলে কস্ট অ্যাকাউন্টিং এর প্রফিটে আমরা রিচ করবো। তাহলে আমরা প্রথমে শুরু করছি কি দিয়ে, কস্ট অ্যাকাউন্টিং এর প্রফিট দিয়ে। তাহলে কি কি লিখছো, প্রথমে লেখো প্রফিট অ্যাজ পার কস্ট অ্যাকাউন্টিং, প্রফিট অ্যাজ পার কস্ট অ্যাকাউন্টিং। প্রফিট অ্যাজ পার কস্ট অ্যাকাউন্টিং, এখানে কত দেওয়া আছে, প্রফিটটা 1 লাখ। তাহলে আমি এটা বাইরের কলামে লিখবো সবসময় 1 লাখ। এবার যেগুলো অ্যাড করবো সেগুলো অ্যাডে লিখবো, অ্যাডে লিখে টাকাটা ফার্স্ট কলাম, যেগুলো লেস হবে সেগুলো লেসে লিখবো, এবং টাকাটা কিন্তু ফার্স্ট কলাম। লাস্ট অফ অল আমরা যোগ বিয়োগ করে ব্যালেন্সটা নির্ণয় করবো। বুঝা গেছে? তাহলে প্রথম আইটেম যেটা আছে সেটা আমি পড়ছি। প্রথমে বলেছি ওপেনিং স্টক অফ র মেটেরিয়ালস অ্যাজ পার কস্ট বুকস হচ্ছে 50,000, অ্যাজ পার ফিনান্সিয়াল বুক 45,000। তাহলে কস্ট বুকে কি হয়েছে, ওপেনিং স্টকটা বেশি দেখানো আছে, মানে ওপেনিং স্টক অফ র মেটেরিয়ালস ওভার ভ্যালুয়েশন হয়েছে। ওপেনিং স্টক অফ র মেটেরিয়ালস কোথায় বেশি হয়েছে, কস্ট বুকে। তো কস্ট বুকে বেশি মানে তাহলে ওপেনিং স্টকটা কোন দিকে থাকে, খরচের দিকে, মানে খরচা বেশি। তার কোন সিস্টেমে খরচাটা বেশি দেখেছি আমি, কস্ট অ্যাকাউন্টিং সিস্টেমে আমি বেশি দেখেছি খরচাটা। কস্ট অ্যাকাউন্টিং সিস্টেমে যদি খরচা বেশি দেখানো হয় তাহলে প্রফিটটা কি হয়েছে, খরচা বেশি মানে প্রফিট কি হয়েছে, কমে গেছে। কম মানে তাহলে কস্ট অ্যাকাউন্টিং এর প্রফিট আমি কম পেয়ে গেলাম। কম মানে আমি কি করতে, অ্যাডে করতে হবে। তাহলে অ্যাডে লেখো যে ওভার ভ্যালুয়েশন, এই হ্যাঁ ওভার ভ্যালুয়েশন, ওভার ভ্যালুয়েশন অফ ওপেনিং স্টক, ওপেনিং স্টক অফ কার, র মেটেরিয়ালস, ওপেনিং স্টক অফ র মেটেরিয়ালস। কত টাকা আছে, ওভার ভ্যালুয়েশনটা, হ্যাঁ ওভার ভ্যালুয়েশনটা কত হয়েছে, 5,000। তাহলে আমি লিখে দিলাম ওটা। নেক্সট আইটেম একটা হয়ে গেল। এরপরে বলেছে ক্লোজিং স্টক অফ র মেটেরিয়ালস অ্যাজ পার কস্ট বুকস আছে 60,000, অ্যাজ পার ফিনান্সিয়াল বুক 54,000। এখানেও দেখো কস্ট বুকে ভ্যালুয়েশনটা বেশি আছে। তা কস্ট বুকে ভ্যালুয়েশনটা বেশি আছে মানে এটা ক্লোজিং স্টকটা কোন দিকে থাকবে, ইনকামের দিকে। তাহলে ইনকাম বেশি, ইনকামটা যদি কস্ট বুকে বেশি দেখিয়ে দিই মানে ইনকাম তো বেশি দেখাচ্ছি আমি। ক্লোজিং স্টকটাকে যদি বেশি দেখাই তাহলে ইনকাম বেশি দেখাচ্ছি মানে কি হচ্ছে, প্রফিট বেড়ে গেছে। প্রফিট বেড়ে গেছে মানে প্রফিটটা কি করতে হবে, কমাতে হবে, মানে কি করতে হবে, লেসে লিখতে হবে। তাহলে কি লিখবো, লেসে। এখানে কি হয়েছে, ওভার ভ্যালুয়েশন নাকি, ওভার ভ্যালুয়েশন অফ ক্লোজিং স্টক অফ র মেটেরিয়ালস, ওভার ভ্যালুয়েশন অফ ক্লোজিং স্টক অফ র মেটেরিয়ালস। কত টাকা আছে, 6,000। তাহলে এখানে লিখলাম 6,000। নেক্সট কি বলছে, ওপেনিং স্টক অফ ডাব্লিউআইপি, সেটা অ্যাজ পার কস্ট বুকে আছে 70,000, অ্যাজ পার ফিনান্সিয়াল বুকে আছে কত, 80,000। তাহলে কস্ট বুকে কম আছে,
কোনটা কম আছে? ওপেনিং স্টক অফ ডাব্লিউআইপি। ওপেনিং স্টক অফ ডাব্লিউআইপি যদি কস্ট বুকে কম থাকে তাহলে ওপেনিং স্টক অফ ডাব্লিউআইপি কোন দিকে দেখাবো? খরচের দিকে তো। তাহলে খরচ কম, কস্ট অ্যাকাউন্টিং এর সিস্টেমে যখন প্রফিট নির্ণয় করেছি সেখানে আমি কি বলেছি? খরচটা কম দেখেছি। তাহলে খরচ কম মানে প্রফিটটা বেশি হয়ে গেছে। খরচ যদি কম দেখায় প্রফিট তো বেড়ে গেছে। প্রফিট বেশি, বেশি মানে কমাতে হবে, মানে কি করতে হবে? লেসে লিখতে হবে। তাহলে লেসে লিখবো কি না? আন্ডার ভ্যালুয়েশন অফ ওপেনিং স্টক অফ ডাব্লিউআইপি। আন্ডার ভ্যালুয়েশন of undervaluation of opening stock of WIP। কত টাকা আছে? 10,000। আচ্ছা, 4 নম্বর বলছে ক্লোজিং স্টক অফ WIP অ্যাজ পার কস্ট বুকে আছে 80,000, অ্যাজ পার ফিনান্সিয়াল বুকে আছে 90,000। তার মানে এখানে ক্লোজিং স্টক অফ WIP টা কি হয়েছে? আন্ডার ভ্যালুয়েশন হয়েছে। ক্লোজিং স্টক অফ WIP আন্ডার ভ্যালুয়েশন হচ্ছে, তাহলে ক্লোজিং স্টক অফ WIP কোন দিকে থাকবে? ইনকাম দিকে। তাহলে ইনকাম কম, ইনকাম কম মানে প্রফিট কম, প্রফিট কম মানে আমাকে বেশি করতে হবে, মানে কিসে লিখতে হবে? অ্যাডে লিখতে হবে। তাহলে এটা কি আন্ডার ভ্যালুয়েশন অফ ক্লোজিং স্টক, আন্ডার ভ্যালুয়েশন অফ ক্লোজিং স্টক অফ WIP। টাকাটার পরিমাণ কত? টাকার পরিমাণ হচ্ছে 10,000। এটা গেল। নেক্সট কি বলছে? ওপেনিং স্টক অফ ফিনিশ গুডস। ওপেনিং স্টক অফ ফিনিশ গুডস এখানে কি হয়েছে? আন্ডার ভ্যালুয়েশন হচ্ছে কস্ট বুকে। কস্ট বুকে ওপেনিং স্টক আন্ডার ভ্যালুয়েশন হচ্ছে কার? ফিনিশ গুডস এর। তো ওপেনিং স্টক অফ ফিনিশ গুডস যদি আন্ডার ভ্যালুয়েশন হয়ে থাকে তার মানে আমি খরচা কম দেখাচ্ছি। খরচা কম মানে প্রফিট বেশি হয়ে গেছে, মানে কোথায় লিখতে হবে? লেসে লিখতে হবে। তাহলে কি লিখবো এটা? আন্ডার ভ্যালুয়েশন অফ ওপেনিং স্টক অফ ফিনিশ গুডস নাকি? আন্ডার ভ্যালুয়েশন অফ ওপেনিং স্টক অফ ফিনিশ গুডস। টাকার পরিমাণ হচ্ছে 5,000। ওপেনিং স্টক অফ ফিনিশ গুডস এর আন্ডার ভ্যালুয়েশনটা হলো। এরপরে বলছে ক্লোজিং স্টক অফ ফিনিশ গুডস অ্যাজ পার কস্ট বুক 1 লাখ, অ্যাজ পার ফিনান্সিয়াল বুক 1,06,000। তাহলে ক্লোজিং স্টকটা এখানেও আন্ডার ভ্যালুয়েশন হয়েছে কস্ট অ্যাকাউন্টিং সিস্টেমে। ক্লোজিং স্টক অফ ফিনিশ গুডসটা আন্ডার ভ্যালুয়েশন হচ্ছে মানে ইনকাম কম। ক্লোজিং স্টক তো ইনকাম দিকে থাকবে, তো ইনকাম কম মানে প্রফিট কম, প্রফিট কম মানে সেটাকে বেশি করতে হবে, মানে এটা লিখতে হবে, তাই তো? তাহলে এখানে কি লিখবো আমি? আন্ডার ভ্যালুয়েশন অফ ক্লোজিং স্টক, আন্ডার ভ্যালুয়েশন অফ ক্লোজিং স্টক অফ কার? ফিনিশ গুডস, তাই তো? ফিনিশড গুডস কত টাকা আছে? এটা 6,000। আচ্ছা, এরপরে কি আছে? ফ্যাক্টরি ওভারহেড। ফ্যাক্টরি ওভারহেড অ্যাজ পার কস্ট বুক আছে 1 লাখ, অ্যাজ পার ফিনান্সিয়াল বুকস আছে 1,20,000। তার মানে এখানে কস্ট বুক অনুযায়ী ফ্যাক্টরি ওভারহেড আন্ডার অ্যাবজর্পশন হচ্ছে। আন্ডার অ্যাবজর্পশন হচ্ছে ফ্যাক্টরি ওভারহেড। তো ফ্যাক্টরি ওভারহেড আন্ডার অ্যাবজর্পশন হচ্ছে মানে আমি খরচা কম দেখাচ্ছি। কস্ট বুকে খরচা কম দেখানো আছে, তা খরচা কম মানে কি হচ্ছে? প্রফিট বেশি হয়ে গেছে। বেশি মানে কম করতে হবে, তাহলে কি লিখতে হবে? আন্ডার অ্যাবজর্পশন অফ ফ্যাক্টরি ওভারহেড নাকি? আন্ডার অ্যাবজর্পশন অফ ফ্যাক্টরি ওভারহেড। আচ্ছা, টাকাটা কত আছে? টাকাটা আছে 20,000, তাই তো? হয়ে গেল এটা। আচ্ছা, এরপরে অফিস অ্যান্ড অ্যাডমিনিস্ট্রেটিভ ওভারহেড অ্যাজ পার কস্ট বুক আছে 1,10,000, অ্যাজ পার ফিনান্সিয়াল বুক আছে 1 লাখ। তার মানে এটা ওভার অ্যাবজর্পশন হচ্ছে, অফিস আর অ্যাডমিনিস্ট্রেটিভ ওভারহেডের ওভার অ্যাবজর্পশন হয়েছে 10,000। তাহলে অফিস আর অ্যাডমিনিস্ট্রেটিভ ওভারহেডের ওভার অ্যাবজর্পশন হচ্ছে মানে খরচা আমি বেশি দেখাচ্ছি কস্ট বুকে। খরচা বেশি দেখাচ্ছি মানে প্রফিট কমে গেছে, প্রফিট কম মানে অ্যাড করতে হবে। তাহলে কি লিখতে হবে এখানে? ওভার অ্যাবজর্পশন অফ অফিস অ্যান্ড অ্যাডমিনিস্ট্রেটিভ ওভারহেড। ওভার অ্যাবজর্পশন অফ অফিস অ্যান্ড অ্যাডমিনিস্ট্রেটিভ ওভারহেড কত টাকা আছে? 10,000।
10,000. Next, selling and distribution overhead as per cost books 1,20,000 and as per financial books 1 lakh. তার মানে কস্ট বুকে সেলিং এন্ড ডিস্ট্রিবিউশন ওভারহেড 20,000 বেশি আছে, তার মানে ওভার অ্যাবজর্পশন হচ্ছে। এটাও ওভার অ্যাবজর্পশন হচ্ছে মানে আমি খরচা বেশি দেখাচ্ছি, খরচা বেশি মানে প্রফিট কম, প্রফিট কম মানে এটাও অ্যাড হবে, তাই তো। তো এটা হচ্ছে ওভার অ্যাবজর্পশন অফ সেলিং, ওভার অ্যাবজর্পশন অফ সেলিং এন্ড ডিস্ট্রিবিউশন ওভারহেড। কত টাকা আছে এটা? 20,000। নেক্সট, নেক্সট কি বলছে যে ইন্টারেস্ট এন্ড ডিভিডেন্ড অন ইনভেস্টমেন্ট। তো এটা এমন একটা ইনকাম যেটা কস্ট অ্যাকাউন্টিং সিস্টেমে দেখানোর কথাই নয়, দেখানো হয়নি, শুধু ফিনান্সিয়াল অ্যাকাউন্টিং সিস্টেমে এই ইনকামটা আছে। ইন্টারেস্ট এন্ড ডিভিডেন্ড অন ইনভেস্টমেন্ট মানে এটা তো ইনকাম। এটা কি আচ্ছা, এটা কিন্তু তোমাকে বুঝতে হবে যে ইনকাম না এক্সপেন্সেস, এটা না বুঝতে পারলে তখন মুশকিল। ইন্টারেস্ট অন ইনভেস্টমেন্ট মানে কোথাও আমি টাকা জমা করে রেখেছি, সেখান থেকে আমি সুদ পাবো, ডিভিডেন্ডও সেখান থেকে পাবো, তাহলে সেটা আমার ইনকাম। তাহলে ইনকামটা আমি কোথায় দেখাইনি, আমি তো কস্ট অ্যাকাউন্টিং নিয়ে কাজ করছি এখন। আমি স্টার্টিং পয়েন্টে কি রেখেছি, কস্ট অ্যাকাউন্টিং, তাহলে আমি সবসময় কস্ট অ্যাকাউন্টিংটা ভাববো আগে সবার ফার্স্ট। আমি ভাববো যে কস্ট অ্যাকাউন্টিং এর প্রফিটটা বেশি হচ্ছে না কম হচ্ছে। তাহলে কস্ট অ্যাকাউন্টিং সিস্টেমে আমি একটা ইনকাম দেখাইনি মানে প্রফিট কমে গেছে, কম মানে কি করতে হবে, বেশি করতে হবে, তাহলে আগে লিখতে হবে। তাহলে আগে গিয়ে লেখো ইন্টারেস্ট এন্ড ডিভিডেন্ড অন ইনভেস্টমেন্ট। interest and dividend on investment কত টাকা আছে এটা? 10,000। নেক্সট কি আছে বলছে ব্যাড ডেট রিটেন অফ, এটা এক্সপেন্সেস। ব্যাড ডেট রিটেন অফ এটা এক্সপেন্সেস। তো এটা কোথায় আছে? ফিনান্সিয়াল অ্যাকাউন্টিং সিস্টেমে আছে কিন্তু কস্টে নেই। তো কস্টে ওই খরচাটা উঠেনি, তো খরচা উঠেনি মানে প্রফিট কি হবে? আমি যদি খরচা না দেখাই, কোনো একটা খরচা আদৌ যদি না দেখাই, তাহলে প্রফিটের পরিমাণটা বেশি হয়ে গেছে। তো প্রফিট বেশি মানে কম করতে হবে, তাহলে এটা কি হবে? ব্যাড ডেট রিটেন অফ, ব্যাড ডেট রিটেন অফ লেসে হবে। কত টাকা আছে? হ্যাঁ 5,000 হয়েছে। নেক্সট বলছে প্রিলিমিনারি এক্সপেন্সেস রিটেন অফ, এটা তো সেমই। আমি একটা খরচা এক্সপেন্সেস যেটা সেটা রিটেন অফ করেছি কোথায়? ফিনান্সিয়াল অ্যাকাউন্টিং সিস্টেমে, মানে প্রফিট এন্ড লস অ্যাকাউন্টে ডেবিট দেখেছি, কিন্তু এখানে আমরা দেখাইনি, কস্ট অ্যাকাউন্টিং সিস্টেমে দেখাইনি, দেখানোর কথাও নয়, যেহেতু ওটা কস্ট ট্রানজাকশনই নয়। তাহলে সেক্ষেত্রে আমার কি হয়েছে? এক্সপেন্সেসটা আমি দেখাইনি মানে প্রফিট কি হয়েছে? বেশি হয়ে আছে। প্রফিট বেশি হয়ে আছে মানে কি করতে হবে? লেস করতে হবে। তাহলে এটা প্রিলিমিনারি এক্সপেন্সেস রিটেন অফ লেসে হবে। লেসে কত টাকা আছে এটা? 10,000। বুঝে গেল? আচ্ছা, এরপরে কি আছে? রেন্ট ক্রেডিট বলছে মানে ইনকাম। তো ইনকামটা ফিনান্সিয়াল অ্যাকাউন্টিং সিস্টেমে আছে কিন্তু কস্ট অ্যাকাউন্টিং এ নেই। তাহলে কস্ট অ্যাকাউন্টিং এ ইনকাম নেই মানে কি হয়েছে? প্রফিট কমে আছে। ইনকাম যদি না দেখে প্রফিট কম মানে তাহলে কি করতে হবে? বেশি করতে হবে, মানে অ্যাডে লিখতে হবে। তাহলে অ্যাডে লেখো রেন্ট রিসিপ্ট, রেন্ট। আচ্ছা, রেন্ট এখানে ক্রেডিট লেখা আছে, তুমি লিখে দাও রেন্ট ক্রেডিট, যেমন লেখা আছে লিখে দাও। আর যদি পারো তো লিখবে যে রেন্ট ক্রেডিট নট এন্টার্ড ইন কস্ট অ্যাকাউন্টিং, কস্ট অ্যাকাউন্টিং এ এন্ট্রি করা হয়নি। বুঝে গেছে? তাহলে এটা কত টাকা আছে? 5,000। নেক্সট কি আছে? ট্রান্সফার ফিজ রিসিভড, দিস ইজ অলসো ইনকাম। তো কস্ট অ্যাকাউন্টিং এ নেই, তাহলে কস্ট অ্যাকাউন্টিং মানে সেম হবে, রেন্ট রিসিপ্টের মতোই হবে। তাহলে কি লেখা হবে? যে ট্রান্সফার ফিজ রিসিভড অ্যাডে। আচ্ছা, অ্যামাউন্ট আছে 5,000 হয়েছে। আচ্ছা, এরপরে কি বলেছে? লিগাল চার্জেস এটাও এক্সপেন্সেস। লিগাল চার্জেস এটা এক্সপেন্সেস। আগেরটা যেমন ইনকাম ছিল, তো এটা কি হবে? এক্সপেন্সেস। তাহলে এক্সপেন্সেস আমার কি হয়েছে? রেকর্ড হয়নি। কোথায় রেকর্ড হয়নি? কস্ট অ্যাকাউন্টিং এ। কস্ট অ্যাকাউন্টিং এ আমি যদি খরচা না দেখাই, প্রফিট কি হয়েছে? খরচা দেখাইনি মানে প্রফিট বেশি হয়ে আছে, মানে লেসে লিখতে হবে। তাহলে লেসে লেখো মানে কম করতে হবে, তো মানে লেসে লেখো লিগাল চার্জেস, অ্যামাউন্ট
5,000. নেক্সট, এরপরে আছে ইন্টারেস্ট অন লোন, ফান্ডস, মর্গেজ এটসেট্রা। ফান্ডস এন্ড মর্গেজ, ইন্টারেস্ট অন লোন, ফান্ডস এন্ড মর্গেজ, তাই তো? তো এইটা এখন বুঝতে হবে তোমাকে, এটা ইনকাম না এক্সপেন্সেস? ইন্টারেস্ট অন লোন, ফান্ডস এন্ড মর্গেজ 5,000। তো লোনের উপরে সুদটা কি হবে? খরচা। লোনের উপরে সুদ মানে সাধারণত লোন আমরা কি করবো, নেবো তো, মর্গেজ রেখে অর্থাৎ বন্ধক রেখে আমরা লোন নিয়েছি, তো লোন নিয়েছি মানে সেই সুদ আমাকে দিতে হবে, তো এটা খরচা। তাহলে খরচা কি হয়েছে এখানে? খরচা আমি কস্ট অ্যাকাউন্টিং সিস্টেমে রেকর্ড করিনি। তো খরচা যদি কস্ট অ্যাকাউন্টিং সিস্টেমে রেকর্ড না করি, তাহলে প্রফিট কি হয়েছে? বেশি হয়েছে। বেশি হয়েছে মানে কি করতে হবে? লেস করতে হবে। তাহলে লেসে লেখো ইন্টারেস্ট অন লোন, ফান্ডস এন্ড মর্গেজ। ইন্টারেস্ট অন লোন, ফান্ড and mortgage. আচ্ছা, অ্যামাউন্ট 5,000। আচ্ছা, এরপরে কি আছে? ইনকাম ট্যাক্স প্রোভাইডেড। ইনকাম ট্যাক্স মানে খরচা। ইনকাম ট্যাক্স প্রোভাইডেড করেছে মানে ইনকাম ট্যাক্স লিখেছে ওরা। কোথায় লিখেছে? ফিনান্সিয়াল অ্যাকাউন্টিং সিস্টেমে। তো ইনকাম ট্যাক্স খরচা রেকর্ড করা হয়নি কোথায়? কস্ট অ্যাকাউন্টিং এ। খরচা রেকর্ড করিনি মানে প্রফিট বেশি হয়েছে, মানে লেস করতে হবে। প্রফিট বেশি মানে লেস করতে হবে। তো তাহলে ইনকাম ট্যাক্স প্রোভাইডেড, আচ্ছা, অ্যামাউন্ট 6,000। নেক্সট, নেক্সট কি আছে? লস অন সেল অফ মেশিনারি। দিস ইজ অলসো লস, মানে কি? এক্সপেন্সেস। তো এক্সপেন্সেস এর দিকে মানে আমি এক্সপেন্সেসটা কস্ট অ্যাকাউন্টিং সিস্টেমে দেখাইনি, এই ক্ষতিটা, এই ক্ষতি দেখাইনি মানে প্রফিট কি হয়েছে? বেশি হয়েছে। প্রফিট বেশি মানে কমাতে হবে, তাহলে লেস করতে হবে। তাহলে কি লিখবে? লেসে লস অন সেল অফ মেশিন, লস অন সেল অফ মেশিন। আচ্ছা, অ্যামাউন্ট, অ্যামাউন্ট আছে 7,000। আচ্ছা, এরপরে কি আছে? স্টোর স্টোর অ্যাডজাস্টমেন্টস, এটা ক্রেডিট হয়ে আছে মানে ইনকাম। তো স্টোর অ্যাডজাস্টমেন্ট ইনকামটা ফিনান্সিয়াল অ্যাকাউন্টিং সিস্টেমে দেখানো আছে, দেখানো নেই কোথায়? কস্ট অ্যাকাউন্টিং সিস্টেমে। ইনকাম দেখানো নেই কস্ট অ্যাকাউন্টিং সিস্টেমে, মানে প্রফিট কমে আছে, মানে আগে লিখতে হবে প্রফিট কমে আছে। তো এটা স্টোর অ্যাডজাস্টমেন্ট ক্রেডিট। কত টাকা আছে? 18,000। এইবার আমরা ফিনান্সিয়াল অ্যাকাউন্টিং এর প্রফিটটা বার করতে হলে কি করে? দেখো, এই টাকাটার সাথে এই টাকাগুলো কি আছে? অ্যাড আছে। তাহলে এইগুলোকে যোগ করে আমি বাইরে নিয়ে যাব। এই যোগ করে বল কত হচ্ছে এটা? 90,000, 89,000। 89,000 টার সাথে যোগ হলো 1,89,000 হবে। এটা 1,89,000। নাও এই আইটেম যেগুলো আছে সব লেসে আছে, তো এগুলোকে যোগ করে এখানে রেখে এটা দিয়ে যোগ করে দিতে হবে। তো এটা যোগ করে এগুলো সব যোগ করে বল কত হচ্ছে? 79। তো এটা হচ্ছে 79,000। তাহলে মাইনাস করলে এটা থেকে বিয়োগ করলে কত হবে? 1,10,000। কি রে? 1,10,000। এখানে কি মাইনাস ফিগার এলো? এখানে কি মাইনাস ফিগার এসছে না প্লাস ফিগার আছে? প্লাস। এটা প্লাসই ছিল, এটা প্রফিট ছিল, মানে এটাও প্রফিটই থাকবে। যদি এটা মাইনাস চলে আসে তাহলে কিন্তু মাইনাস লিখবি না। তুই মনে 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 ভাবতে হবে যেটা মাইনাস আসছে, কিন্তু মাইনাস লেখা যাবে না। মাইনাস চলে এলে তখন কি করতে হবে? মানে আমি যখন বিয়োগ করবো, ধরো এই টাকাটা কম আছে, এই টাকাটা বেশি আছে, আমি তাহলে এইটা থেকে এটা বিয়োগ করবো। এটা থেকে এটা বিয়োগ না করবো, তখন কোনটা করবো? এটা থেকে, মানে নিচের টাকাটা থেকে উপরের টাকাটা তখন বিয়োগ করবো। এটা যদি কম হয় তবে তো মাইনাসে আসবে। ধরো এখানে কম টাকা আছে, এখানে বেশি টাকা আছে, তো বিয়োগ করলে কি হবে? এটা থেকে যখন এটা বিয়োগ করবো, বেশি টাকা বিয়োগ করবো, মাইনাস চলে আসবে। তো আমি মাইনাসটা সাইনটা দেবো না, এবং বিয়োগ করার সময়, আচ্ছা বিয়োগ তুমি যখন ভাবে করতে পারো, জাস্ট মাইনাস সাইনটা দেবে না। মাইনাস সাইনটা দেওয়ার প্রয়োজন নেই। তুমি তুমি মনে মনে ভাবলে এটা কি মাইনাস সাইনে চলে গেছে, মাইনাসে চলে গেছে মানে এর প্রফিট থেকে কি হয়ে যাবে? লস হয়ে যাবে। বোঝা গেছে? তো এখন কি হবে? এটা প্রফিটই তো, প্লাস ফিগারই তো আছে। তাহলে প্রফিট যেহেতু আমি লিখবো, আবার এখানে প্রফিট অ্যাজ পার ফিনান্সিয়াল অ্যাকাউন্টিং সিস্টেম, প্রফিট অ্যাজ পার ফিনান্সিয়াল অ্যাকাউন্টিং, ব্যাস কমপ্লিট। বোঝা গেল? এবার এই অঙ্কটাকে যদি আবার
আমি এই যে কেস যে কোনো একটা লস দিয়ে করবো তো নাকি, লস দিয়ে করি যে কোনো একটা। এই যে ফিনান্সিয়াল অ্যাকাউন্টিং সিস্টেমের নেট প্রফিট দিয়ে আছে আর একটা নেট লস আছে, কোনটা করবো? লসটা দিয়ে করি না, একটা কস্ট অ্যাকাউন্টিং এর প্রফিট দিয়ে দেখালাম আর ফিনান্সিয়াল অ্যাকাউন্টিং এর লসটা লিখে দিচ্ছি, একই তো হবে, সিস্টেম তো একই, জাস্ট আমি এখানে কোনটা ভাববো, ফিনান্সিয়াল অ্যাকাউন্টিংটা ভাববো, আর তো কিছু নয়।